সমাপ্ত জাতীয় নির্বাচনে জামায়াত জোট প্রায় 40% ভোট পেয়েছে। এটি জামাতে ইসলামের ইতিহাসে একটি অভাবনীয় এবং ঐতিহাসিক অর্জন। কিন্তু রাজনীতিতে ভোট পাওয়া যত কঠিন, সেই ভোট ব্যাংক ধরে রাখা তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন। এই যে 40% মানুষ জামাতকে ভোট দিল, সবাইকে জামাতের রোকন বা সাথী একেবারেই নয়। এরা হলো সাধারণ জনগণ, যারা একটি বিকল্প খুঁজছিল। বিএনপির বিকল্প খুঁজছিল, আওয়ামী লীগের বিকল্প খুঁজছিল, স্বৈরাচার বিকল্প খুঁজছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জামাতকে এই বিশাল জনসমর্থন ধরে রাখতে পারবে, নাকি অতীতের মতো নিজেদের খোলসের ভিতর ঢুকে যাবে? এই সমর্থন ধরে রাখা এবং আরও বৃদ্ধি করার জন্য জামাতকে এখন তাদের ট্রেডিশনাল গণ্ডির বাইরে বেরোতে হবে। শুধু দাওয়াতি কাজ দিয়ে এখন আর রাজনৈতিক ময়দানে টিকে থাকা যাবে না। আজকে আমরা এমন একটি মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করব, যা বাস্তবায়ন না করলে জামাতেই 40% ভোট ব্যাংক তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জামাতের প্রথম এবং সবচেয়ে বড় কাজ হল দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সার্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা দেখেছি বিভিন্ন ইসলামী দল বা মতাদর্শের মধ্যে বিস্তর ভারাক। এই বিভক্তিকে পুঁজি করেই এতদিন ফ্যাসিবাদ টিকে ছিল। বিএনপি এবার টিকে গেছে। জামাতকে একটি অত্যন্ত শক্তিশালী ওলামা জমাত তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অঙ্গ সংগঠনে শুধু জামাতের নিজস্ব আলেমরাই থাকবেন না, বরং দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি সব ধারার আলেমদের এখানে সম্মানের সাথে জায়গা দিতে হবে। আকিদাগত বা মাযহাবী পার্থক্য যার যার ব্যক্তিগত পর্যায়ে থাকবে, কিন্তু রাজনৈতিক একের জায়গায় সবাই ওলামা জামাতের ছায়াতলে এক হবেন। দ্বিতীয় প্রস্তাবনাটি অত্যন্ত যুগান্তকারী। জামাতকে একটি নতুন আঙ্গিকে মহিলা জামাত তৈরি করতে হবে। আপনারা হয়তো বলবেন, জামাতের তো আগে থেকেই মহিলা বিভাগ আছে, কিন্তু বর্তমান মহিলা বিভাগের কাঠামো অত্যন্ত শক্ত এবং সিলেবাস ভিত্তিক। নতুন এই অঙ্গ সংগঠন বর্তমান মহিলা জামাতের মতো হবে না। এই অঙ্গ সংগঠনে সমাজের সব স্তরের সব পেশার বাইরে থাকবেন। একজন সাধারণ গৃহিণী থেকে শুরু করে কর্পোরেট চাকরিজীবী নারী, পর্দা, বেপর্দা সবাই চাইলেই মহিলা জামাতের সাথে যুক্ত হতে পারবেন। এখানে রোকন বা সাথী হওয়ার মতো কড়া শর্ত থাকবে না। এটি হবে নারীদের অধিকার আদায়ের একটি পিওর পলিটিক্যাল ফ্রন্ট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ইন্টারেস্টিং পয়েন্ট হল ছাত্র রাজনীতি। জামাতকে এখন একটি নতুন ছাত্র জামাত তৈরি করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, ছাত্র শিবির বা ছাত্রী সংস্থা থাকতে আবার নতুন ছাত্র সংগঠন কেন? লজিকটা খুব ক্লিয়ার। শিবির এবং ছাত্রী সংস্থা তাদের নিজস্ব চরিত্র অনুযায়ী সামাজিক, নৈতিক এবং আদর্শিক কাজ করে, আর নতুন তৈরি হওয়া ছাত্র জামাত পুরো দস্তুর রাজনৈতিক ছাত্র সংগঠনের ভূমিকা পালন করবে। ছাত্র দলকে কাউন্টার করবে এরা, ছাত্র লীগকে কাউন্টার করবে। এই সংগঠনে নারী, পুরুষ, মুসলমান সবাই থাকবে। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবির করার মতো করে ইসলামী অনুশাসন এখনই মানতে প্রস্তুত নয়, কিন্তু জামাতের ভিশন পছন্দ করে, জামাতের কাজ পছন্দ করে, জামাতের পলিসি পছন্দ করে, তারাই ছাত্র জামাতে যুক্ত হবে। একটি রাজনৈতিক দল তখনই সাস্টেন করে টিকে থাকে যখন সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে তারা শেকড় পৌঁছায়। বিএনপি বা আওয়ামী লীগের মতো জামাতকে এখন ভুরি ভুরি অঙ্গ সংগঠন তৈরি করতে হবে, যেমন জামাত মিডিয়া সেল, কৃষিবিদ জামাত, চতুর্থ শ্রেণীর কর্মচারী জামাত, তাঁতি জামাত, কৃষক জামাত, ইঞ্জিনিয়ার্স জামাত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জামাত, আমরা জামাত পরিবার ইত্যাদি। সর্বস্তরের মানুষকে সংগঠনে যুক্ত করতে হবে। কৃষক তার অধিকারের জন্য কৃষক জামাতে আসবে, ইঞ্জিনিয়ার তার পলিসি নিয়ে ইঞ্জিনিয়ার্স জামাতে কথা বলবে। এভাবেই জনগণ জামাতের সাথে কানেক্টেড থাকবে এবং জামাত কর্তৃক মূল্যায়িত বোধ করবেন। এই যে এতগুলো অঙ্গ সংগঠনের কথা বললাম, সেগুলো পরিচালনার ভিত্তি হবে সবচেয়ে বড় হলো, এই সংগঠনগুলোতে মূল দলের রক্ষণ বা সাথে হওয়ার কোনো ক্রাইটেরিয়া প্রযোজ্য হবে না। যে কোনো মুহূর্তে জামায়াতের এসব সংগঠনে যুক্ত হওয়া এবং সংগঠন ছেড়ে যাওয়ার পরিবেশ ওপেন ডোর পলিসি থাকতে হবে। মূল জামাত, মহিলা জামাত, শিবির এবং ছাত্রী সংস্থা থাকবে পিওর সামাজিক আন্দোলন এবং চরিত্র গঠনের কারখানা হিসেবে। কিন্তু সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার দোহাই দিয়ে এই পলিটিক্যাল অঙ্গ সংগঠনগুলোতে কোনো পোস্ট বা পদবি দাবি করা যাবে না। রাজনীতি করবে পলিটিক্যাল মাইন্ডেড লোকেরা, আর তার বেতের কাজ করবে মূল সংগঠন। আপনারা ভাবতে পারেন, এত কিছু করার দরকার কি? জামাত তো এমনিতেই 40% ভোট পেয়েছে, কিন্তু এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন না করলে কি হবে জানেন? 40% সাধারণ মানুষ যারা জোটকে ভোট দিয়েছে, তারা জামাতের সাথে কোনো বন্ধন বা কানেকশন অনুভব করবে না।
কোনো যোগাযোগ থাকবে। কানেকশন না পেলে বা যোগাযোগ না থাকলে এই ভোট ব্যাংক খুব দ্রুত এনসিপির মতো তরুণ এবং নতুন দলগুলোর কাছে চলে যাবে। আর সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো এনসিপি যদি তাদেরকে ধারণ করতে না পারে, তাহলে মানুষের হতাশার সুযোগ নিয়ে প্রতীত আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটি ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হবে। মানুষ ভাবে বিজেপিকে ঠেকাতে হলে, বিএনপিকে সাইজ করতে হলে জামাত এনসিপিকে দিয়ে হবে না, আবার আওয়ামী লীগকে লাগবে। তাই জামাতের এই সংস্কার শুধু দলের জন্য নয়, দেশের জন্য জরুরি। জামাত কি তাদের ট্রেডিশনাল গণ্ডির ঊর্ধ্বে উঠতে সক্ষম হবে কিনা, এই প্রশ্নের উত্তর জামাতকে দিতে হবে। কিভাবে দেবে তাদের লিডারশিপ ইনক্লুশন বা পদ বন্টনের মাধ্যমে। জামাতকে দেখাতে হবে তাদের এই নতুন সমর্থকদের মধ্যে কয়জন তারা কেন্দ্রীয় কমিটিতে, আমিরের উপদেষ্টা পরিষদে, নির্বাহী পরিষদে বা মজলিসে শুরায় স্থান দিচ্ছে। যদি জামাতের নতুন বাইরের সমর্থকদের দলে মর্যাদাপূর্ণ জায়গা দিয়ে মূল্যায়ন না করে, তবে বুঝতে হবে জামাত কখনোই তাদের পুরনো খোলস বা গণ্ডির বাইরে বেরোতে পারবে না। পিওর পলিটিক্স তারা করতে পারবে না। বিএনপি আওয়ামী লীগকে ছাড়াতে পারবে না। পাওয়ার পলিটিক্স তারা করতে পারবে না। জামাতে ইসলামী যেহেতু একটি ইসলামিক দল, তাই তাদের ইসলামের ইতিহাস থেকেই রাজনৈতিক প্রজ্ঞা শিখতে হবে। মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? যারা অনেক পরে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামরিক নেতৃত্ব দেওয়া হয়েছিল তার যোগ্যতার কারণে। আর মক্কার অন্যতম প্রধান নেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় ঘোর বিরোধী ছিলেন ইসলামের, তাকে সম্মান দিয়ে বলা হয়েছিল যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, সে নিরাপদ। অথচ যারা প্রথম দিন থেকেই ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের অনেককেই কিন্তু এই রাজনৈতিক সামরিক পদগুলো দেওয়া হয়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আজকে জামাতের ভিতর যদি নতুন আসা খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ানের মতো যোগ্য মানুষের সম্মান এবং স্থান দেওয়া হয়, তবে জামায়াতে ইসলামী ইতিহাসের সেই পলিটিক্যাল ওয়েস্টার্ন রাজনৈতিক প্রজ্ঞা প্রমাণ করতে চরম ব্যর্থ হবে। সিদ্ধান্ত এখন জামাতের শীর্ষ নেতৃত্বের হাতে। তারা কি একটি সংকীর্ণ ক্যাডার ভিত্তিক দল হয়ে থাকবে, নাকি একটি ভোট বেস বা সার্বজনীন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে? রোডম্যাপ যদি জামাত বাস্তবায়ন করতে পারে, তবে 2031 সালের নির্বাচনে তাদের কারও মুখাপেক্ষী হতে হবে না। আর যদি তারা গণ্ডির ভিতরে আটকে থাকে, তবে রাজনীতি তাদের ক্ষমা করবে না। জামাত যদি ব্যর্থ হয়, জামাত যদি এগুলো না করে, তাহলে কি পরিণতি হবে? এবার চলুন সেই বিশ্লেষণে যাওয়া যাক। আজকে আমরা কোনো সাধারণ পলিটিক্যাল ডিবেট করব না। আজ আমরা এমন একটি বাস্তবতার মুখোমুখি দাঁড়াব যে শহীদ ওসমান হাদি তার শাহাদতের আগে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আরেকটি সিপাহী বিপ্লবের মতো করুণ পরিণতির আশঙ্কার কথা বলে গিয়েছেন। 1857 সালের সেই বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের যেভাবে দিল্লির রাস্তায় গাছে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল, বাংলাদেশ কি সন্দেহাতীতভাবে সেই পথেই এগোচ্ছে না? একটু গভীরভাবে চিন্তা করুন তো। ইসলামপন্থীদের সবচেয়ে বড় পাওয়ার হাউস ছিল জামাত-ই-ইসলামী। 2006 সালে তাদের আমির এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ মন্ত্রিত্ব ছাড়ার 10 বছর পার না হতেই তাদেরকে ওপারে চলে যেতে হয়েছে, ফাঁসিতে চড়ানো হয়েছে। দলটির লক্ষ লক্ষ নিবেদিতপ্রাণ নেতাকর্মী থাকা সত্ত্বেও তখন কিছুই করা সম্ভব হয়নি। সদ্য সামন্ত ঠিক এই পয়েন্টটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, আদতের সংখ্যা দিয়ে, অনেক মানুষ দিয়ে কিছুই হয় না। আপনার কোটি কোটি কর্মী থাকতে পারে, কোটি কোটি নেতা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের স্ট্রাকচারাল পাওয়ার বা নেগেটিভ কন্ট্রোল না থাকলে সেই কোটি কোটি কর্মী স্রেফ অসহায় দর্শক হয়ে থাকবে। স্ট্রাকচারাল পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? মিডিয়া। আর ঠিক এই জায়গাতেই ইসলামপন্থীরা শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা প্রথম আলো বা মূলধারার সেকুলার মিডিয়ার বিপরীতে কোনো শক্তিশালী মিডিয়া হাউস তৈরি করতে পারেনি। আজকের দিনে মাত্র 5 কোটি টাকা হলে একটা ভালো পেজ করা সম্ভব। কোটি কোটি ইসলামপন্থী মানুষের কাছে 5 কোটি টাকা কোনো বিষয়ই না। কিন্তু বাস্তবতা কতটা নির্মম দেখুন। প্রথম আলো, হ্যাঁ, চাঁদের আলোর বিপরীতে আমার দেশ নামক যে টিমটিমে কেরোসিনের বাতি জ্বলার চেষ্টা করছে, তাদের সেই পেজ কেনার টাকাও নেই। ভাড়ায় চলছে তাদের কাজ। যাতে নিজের কথা বলার জন্য একটা স্পেস কিনতে পারে না, তারা চালাবে কি হবে? মিডিয়া ছাড়া ইসলামপন্থীদের এই ভবিষ্যৎ করুণ পরিণতির জন্য কে দায়ী থাকবে? ইসলামপন্থীদের এই করুণ পরিণতি আরেকটি বড় কারণ হয়ে উঠবে তাদের অভ্যন্তরীণ বিভক্তি। এই প্রসঙ্গে আজ মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কথা খুব মনে পড়ছে।
এতদিন যা ছিল পরস্পরের জম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তাদের মধ্যে মেলবন্ধন তৈরি করে দিলেন। তারা হয়ে উঠল পরস্পরের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু মদিনার তৎকালীন ডিপ স্টেট বা ইহুদি চক্র এই ঐক্যকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করল। মদিনার সেই পোস্টের প্রধানতম কুশীলব ছিল শামস ইবনে কায়েস। সে বলে উঠল, আউস এবং খাজরাজ আবার এক হয়েছে। তারা যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন মদিনায় আমাদের কোনো রাজনীতি নেই। আমরা ততদিন কেবল এখানে টিকে থাকব যতদিন ওরা বিভক্ত থাকবে। এরপর কি হলো? এক যুবককে পাঠানো হলো পুরনো দিনের অহংকারের কবিতা আবৃত্তি করে তাদের পরস্পরের মধ্যে ফাটল ধরানোর জন্য। কাজ হলো, দুতরফই বিভক্ত হয়ে পড়ল, রণসজ্জা গ্রহণ করল একে অপরের বিরুদ্ধে। আজকের বাংলাদেশের ডিপ স্টেট ঠিক এই শামস ইবনে কায়েসের শব্দগুলিতেই ইসলামপন্থীদের নিয়ে খেলছে। আজকের বাংলাদেশের শাসক গোষ্ঠী বা ডিপ স্টেট কিভাবে সেই কবিতা আবৃত্তি করল তার এক গোষ্ঠীকে অর্থাৎ চরমনাই এবং জামিয়াতকে প্রধান দেখালো, তোমরা তো এতগুলো সিটে গিয়ে। তোমর মতো হেভিওয়েট অহংকারে ফুলে ফেপে তারা জোট থেকে বেরিয়ে গেল। এই যে এভাবে ইসলামপন্থীদের বিভক্ত করা, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। জামাতের উচিত এই জায়গাটিতেই কাজ করা। তাদের এখন এই 5 বছরে অন্তত 5টি শক্তিশালী মিডিয়া গঠন করা। দর্শক, আপনি কি মনে করেন তা মন্তব্যের ঘরে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।